অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার জন্য আমি যে কতটা গর্বিত সেটা আমি বলতে পারবো না। তবে প্রথমেই আমি একটা কথা বলছি, আমার এই চাকরির জীবনে 31 বছর 3 মাস 16 দিন, এর মধ্যে আমি যাদের সঙ্গে হয়তো কোনো খারাপ ব্যবহার করে ফেলেছি, কারো মনে আঘাত দিয়ে ফেলেছি, তার জন্য আজকে আমি করজোড়ে প্রার্থনা করি যে আপনারা আমাকে আজকে ক্ষমা করে দেবেন। যাদের যা আঘাত দিয়েছি, ভুল করেছি, কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছি, আজকে আশা করি তারা আমাকে ক্ষমা করে দেবেন, এইটুকু আমি আশা রাখি। তো যাই হোক, আমি এইখানে চাকরি পাওয়ার আগে যেভাবে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, কত কষ্ট করেছি, সেটা আমি পরে বলবো। তবে আজকের যে এই জনপ্রিয়তা, যে ভালোবাসা, যে মানে একটা আন্তরিকতা, তার মূল কাণ্ডারি তিনজন। এক আমার গুরু শঙ্কর মাইতি, দ্বিতীয় হচ্ছে অনুপল রায়, তৃতীয় হচ্ছে নবকুমার বিশ্বাস। তাদের প্রসঙ্গে আমি একটু পরে আসছি। এই তিনজন না থাকলে আমি এত জনপ্রিয়তা এবং ভালোবাসাটা অর্জন করতে পারতাম না। আজকে আমি স্টাবলিশমেন্ট 1 থেকে অবসর গ্রহণ করছি। আমি কোনোদিন ভাবিনি যে স্টাবলিশমেন্ট 1-এর চেয়ারে বসবো। আজকে আমি অনেক নিচু পোস্ট থেকে উঠে এসেছি এবং কি বলবো যে স্টাবলিশমেন্ট 1 হচ্ছে আমাদের অফিসের হার্ট, মানে প্রাণকেন্দ্র। সেখানে অনেক সিক্রেট ব্যাপার থাকে, গোপনীয়তা বজায় রাখতে হয়, মুখ বুঝে চাকরিটা করতে হয়, চেয়ারের সম্মান দিতে হয়। তো সেইখানে যে আমি এসে আজকে রিটায়ার করবো, এটা আমার একটা পরম সৌভাগ্য বলতে পারি। তার জন্য সম্পূর্ণ এবং জনপ্রিয় বলছি তো শঙ্কর মাইতি, অনুপল রায় এবং নবকুমার বিশ্বাস, সেটা আমি পরে আসছি। তো যাই হোক, আমার চাকরির লাইফের আগের অনেক কষ্টের লাইফ। আমার বাবা যখন ক্যান্সার রোগে আক্রান্ত হন, আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। একজন আমাকে 4 বছর তার বাড়িতে একবারে চাকর বাকরের মতন খাটায় পড়াশোনার নাম করে, কিন্তু আমাকে পড়াশোনাটা করায়নি। তারপরে আমি বেচু মুখার্জির বাড়িতে আসি, তার বড় ছেলে আমাকে শ্যামবাজার স্কুলে ভর্তি করে দেয়। সেখান থেকে আমি মাধ্যমিক 82 সালে দিয়েছিলাম, পাশ করতে পারিনি। তারপরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ঘুরে 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 সেই 82 সাল থেকে অক্লান্তভাবে পরিশ্রম করে গেছি। কখনো গ্যারেজে কাজ করেছি, কখনো মিনি বাসের হেল্পারি করেছি, কন্ডাক্টারি করেছি, তারপরে তোমার হকারি করেছি, লটারি টিকিট বিক্রি করেছি, ধূপ বিক্রি করেছি। এইসব করে করে জীবনযাপন করতে করতে আমার 92 সালে একটা পাসপোর্ট করলাম। আমার মাস কাটে আমার চাকরি ঠিক হয়ে গেল, কিন্তু বাবরি মসজিদ ভাঙার জন্য আমার চাকরিটা হলো না, ছেড়ে গেল। তারপরে আমার রেলে একটা চাকরি হওয়ার কথা ছিল, মেট্রো রেলে। এক ভদ্রমহিলা, তার স্বামী সে হচ্ছে মেট্রো রেলের বিশাল অফিসার ছিল। তো সে আমাকে কথা দিয়েছিল যে তুমি আমার এত উপকার করো, আমি তোমাকে একটা চাকরি দেবই। কিন্তু সেই মুহূর্তে আমাকে আবার একজন চাকরির লোক দেখিয়ে 1.5 বছর আমাকে রাঁচিতে নিয়ে গিয়ে প্রচণ্ড খাটায়। সে মানে অক্লান্ত পরিশ্রম করি, সেখান থেকে কাঁদতে কাঁদতে 1.5 বছর পরে চলে আসি। আচ্ছা, চলে আসার পর সেই চাকরিটা যখন তার কাছে চাইতে যাই, সে তো রেগে অগ্নিশর্মা যে তোমার জন্য আমি চাকরিটা রেখে দিলাম সংরক্ষিত করে, তারপর অন্য লোককে, তোমারই পাড়া ছেলেকে দিয়ে দিয়েছি। সে আমাকে আজও বলে যে গণেশদা, তুমি থাকলে আমার চাকরিটা হতো না। এই করতে করতে এবারে যে চাকরিগুলো আমার হওয়ার কথা সেগুলো হয়নি। আমি একেবারে সব থেকে আমার হাত নাম প্রদীপ কী করে হলো, তোর নাম তো গণেশ, ওটা আমার ভালো নাম। তুই ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছিস, আমাদের সঙ্গে কাজ করিস নি, আমাদের কাছে আসিস নি, আমাদের ঝান্ডা ধরিস নি, হ্যাঁ, তোকে 3 দিনের মধ্যে 20,000 টাকা দিতে হবে, নাহলে চাকরিটা তোর হবে না। আমি কি বলছেন 20,000 টাকা আমি কোথায় পাবো? 93-র কথা বলছি, জুলাই মাস। তখন এই মমতা ব্যানার্জির ওখানে গোলাগুলি চলেছে, সেই সময় ইন্টারভিউ চলছে। আমি সেই সময় ওখানে আমি ইন্টারভিউ বোর্ড এবং কাজ করছি। আমি 20,000 টাকা দেবো কী করে? এই আমার 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে আমার নামটা কাটিয়ে দিল। আমি কান্নায় ভেঙে পড়লাম এবং তারপরের দিন বলতে নেই, সমস্ত অফিস মানে গর্জে উঠল, হিন্দুস্তান বিল্ডিং। সেই ছেলেটা নেই আজকে এলআইসি অফিসার। সবাই জানতো আমার চাকরিটা হবেই, সেখানে আমার চাকরিটা হলো না। কান্নাকাটি করলাম, খুব হাতে পায়ে ধরলাম। সেই প্রভাবশালী কোনো রকম সে মায়া দয়া দেখালো না। 93-র কথা বলছি, এটা জুলাই মাস। তারপরে আমাকে ওদের চাপাচাপিতে বললো, ঠিক আছে তোমার একটা ক্যাজুয়াল দেবো। ক্যাজুয়াল কোথায় দেবে? ওই সিটি সেন্টার ওখানে একটি জীবন প্রভা বিল্ডিং। এর মধ্যে আবার আরেকটা রাজনৈতিক দল এসে আমার বাড়িতে হানা দিল যে তুমি কোর্টে কেস করো, আমরা স্টে অর্ডার করে দেবো। এবং আমি ওদের ফাঁদে পা দিলাম, বললাম যে ঠিক আছে। আবার আমাকে এরা এলো, এসে বললো তুই কেন কোর্টে যাচ্ছিস, আমাদের চাকরিটা নষ্ট হয়ে যাবে 120 জনের, তোর তো একটা ক্যাজুয়াল দিয়েছে, পরবর্তীকালে তোর ফাইনাল হয়ে জানাম না। আমি কেস আর করবো না, আমি কেস করলাম না। করতে করতে এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তখন আমার পাড়ার একজন বর্ষিয়ান একজন দাদা, ও তপনদা বলে, সে আমাকে বললো ঠিক আছে তোর চাকরি হয়নি, তোকে আমি একটা কল করে দেবো। এই যে
এক্সচেঞ্জ থেকে, সেই কলটা যদি তোর কোথাও পাস এইটুকু আমি করে দেবো। তো সঙ্গে সঙ্গে আমি টালা এক্সচেঞ্জে গেলাম, তার চিঠি পড়ে বললো যে ও তুমি কমলেন্দুর ভাই, ঠিক আছে তোমাকে আমি সামনের ইয়ারে মানে মার্চে যেহেতু ইয়ারটা শেষ হয়, এপ্রিলের প্রথম ইয়ার তোমাকে আমি এপ্রিলে দেবো। এবং সত্যি সত্যি 2রা জুন আমার চিঠিটা আসে। তার আগে দুটো দালাল আবার আমার বাড়িতে আসে, তারা এসে বলছে তোমার একটা চিঠি পাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, 40,000 টাকা দিতে হবে। সেটা আমাকে চিড়িয়ামোড় চণ্ডীগড় একটা ওই রেস্টুরেন্ট আছে এখানে, যারা চিড়িয়ামোড়ে থাকে তারা জানে। আমি 40,000 টাকা, আমি 1 টাকা দিতে পারবো না, আপনারা কে? আমি বললাম আপনারা কি আপনি চাকরি করেন, আপনারা জানলেন কী করে আমার চিঠি আসবে? চিঠি আসার আগে তারা আমার বাড়িতে চাখানা দিচ্ছে। এইবারে সত্যি সত্যি চিঠিটা পেলাম। চিঠিটা পাওয়ার পরে, এটা 2রা জুন আমি চিঠিটা পেলাম। আমার চিঠিটা এখনও ওখানে রাখা আছে ওই ব্যাগটার মধ্যে। শোনাই ওই ব্যাগটা এনে দেবে একটু, প্লাস্টিক, ওই যে বাইরের সামনের ব্যাগটা, সামনের ওই যে ব্যাগটা, বড় ব্যাগটা, হ্যাঁ হ্যাঁ, এবং ওখানে একটা প্লাস্টিক আছে। এবং সেই চিঠিটা পাওয়ার পরে আমি ভাবলাম চিঠিটা জাল, তখন আমি আমার মামি হয় সাধনা মণ্ডল, তার বাড়িতে গিয়ে বললাম যে মামি দেখুন যে চিঠিটা জাল কিনা, আপনাদের অফিস থেকে আমাকে ইন্টারভিউ কল করেছে। তখন উনি বললো ঠিক আছে ভাগ্নে তুমি আমাকে চিঠিটা দাও, আমি তোমাকে সন্ধ্যেবেলা এসে খবরটা দেবো। এবং সত্যি সত্যি সেই সন্ধ্যেবেলা চিঠিটা বললো হ্যাঁ তোমার নাম আছে, তুমি চিন্তা করো না, তোমার ইন্টারভিউতে তোমার নাম আছে। আমি আশ্বস্ত হলাম। তারপরে সেই চিঠিটা নিয়ে ঘুরছি এবং হঠাৎ ভগবানের মতো আমাদের এসবি বন্দ্যোপাধ্যায়, তার বন্ধু মন্টু বাগচি, সে তার কানে কী করে গেল জানি না, সে বললো তুই স্টেশনের অফিসে চাকরির কল পেয়েছিস? আমি বললাম তুই আমার সঙ্গে যাবি কালকে। তখন সে বন্দ্যোপাধ্যায় সাহেবের বাড়িতে নিয়ে যায়। বন্দ্যোপাধ্যায় সাহেব বললো যে আমি কিচ্ছু করতে পারবো না, তোমাকে প্রদ্যুৎ ব্যানার্জি, অঞ্জন দা, সোমনাথ দা, এরা আছে, বাবলুদা আছে, এদেরকে বলো, এরা যদি তোমার নামটা রেকমেন্ড করে তবেই আমি তোমাকে করে দেবো, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। তুমি তাদেরকে গিয়ে বলো, তারা যদি তোমায় রেকমেন্ড করে। তখন সত্যি সত্যি আমি এসে প্রদ্যুৎদার হাতে পায়ে ধরলাম। অঞ্জনদা আমার সামনে বসে আছে, অঞ্জনদা, সোমনাথদা, এই যে সব সম্পদা ফঙ্কদা সব বসে আছে, অলোকদা, এরা আমার চাকরির জন্য রেকমেন্ড করলো এবং সত্যি সত্যি আমি চাকরিটা পেলাম। এবং অসংখ্য ধন্যবাদ যে সেই সময় এরা আমার জন্য ছাপিয়ে পড়েছে যে আমাদের এই প্রদীপের চাকরিটা খুব দরকার। হ্যাঁ, আমি তাদের বোঝাতে পেরেছি। এসে আমি চাকরিটা জয়েন করলাম, তাও কি মানে একটু মেডিকেলের জন্য 2-3 দিন পিছিয়ে গেছি। আস্তে আস্তে সেই মেডিকেল থেকে পরে 16ই আগস্ট আমি জয়েন করলাম 1994 সালে, এবং সেইটা এখনও আমার কাছে আছে। এবং আরেকটি মারাত্মক খবর আপনারা জানেন কি না জানি না, এখানে সুব্রতদা কোথায়? সুব্রতদা, আমাকে বন্দ্যোপাধ্যায় সাহেব সবই খবর দিচ্ছিল। একটি ছেলে ইন্টারভিউর পরে লেটারটা পেয়েছিল, ইন্টারভিউর পরে লেটার পাওয়াতে সে অফিসে এসে একটু ঝামেলা করে এবং বলে আমি কোর্টে কেস করব, কেন আমি ইন্টারভিউ আমাকে নতুন করে নিতে হবে। তখন বন্দ্যোপাধ্যায় সাহেব বলেছিল যে আমরা 1 মাস আগে লেটারটা ছেড়েছি, এটা জিপিওর ভুল। 31 বছর 6 মাস আগের এই খবরের কাগজের কাটিংটা আমি রেখে দিয়েছি, আমাদের অফিসের নাম আছে এর মধ্যে, আপনি একটু পড়ে শোনাতে পারেন। যে স্টেশনারি অফিসের এই একটা খবর বেরিয়েছিল যে একটি ছেলে 6 মাস পরে মানে এক সপ্তাহ পরে চিঠিটা পাওয়াতে সে একটা কোর্টে কেস করতে যাচ্ছিল, কিন্তু বন্দ্যোপাধ্যায় সাহেব বলেছিল যে আমাদের অফিসের কোনো দোষ নেই, আমাদের এটা জিপিও করেছে, জিপিও পরে পাঠিয়েছে, এটা যা সম্পূর্ণ দায়ী হচ্ছে জিপিও। তো যাই হোক, এই আর ইন্টারভিউর সময় আমি আমার কাগজপত্র শুভঙ্করদার হাতে দিয়েছি। শুভঙ্করদা তখন দারুণ দেখতে, ফর্সা। এসছি কাগজপত্র নিয়ে, শুভঙ্করদা বললো কাগজপত্রগুলো জমা নিল এবং বললো টিফিন করেছিস? তা আমি বললাম না টিফিন করবো না, না তোর দেরি হবে, তোর নাম আসতে দেখ, যা তুই একটু টিফিন করে আয়। আমি তখন টিফিন করবো কি, তখন তো আমার হাত পা কাঁপছে। তখন ওই শুভঙ্করদা বারবার বলছে যা তুই একটু টিফিন করে আয়, তোর মুখ চোখ শুকিয়ে গেছে, একটু টিফিন করে। আমি বললাম না। তারপরে বলতে নেই, আস্তে আস্তে চাকরিতে জয়েন করলাম, সিটি সেকশনে জয়েন করলাম। সেইখান থেকে আমি এসকে সকরি আমাদের কন্ট্রোলার, তার সুনজরে এসে আমি রঘুবীর রামের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার করে হোলসেলে গেলাম। হোলসেল থেকে এলাম ভাউচার রাইটিং, আমাকে প্রদ্যুৎ একদম টার্গেট করে নিল যে ভাউচারেই যেতে হবে। তারপরে প্যাকিং, তারপরে ক্যাশে আসার পরে আমি খুব হাত পা কাঁপতো। একটা ক্যাশের মতন গুরুত্বপূর্ণ জায়গা কি করে করব, একটু যদি ভুল হয়ে যায় টাকা পয়সার পেমেন্ট। আমি শঙ্কর ভাই থেকে বললাম আমি তো পড়াশোনা জানি না আর বুঝিও কম,
আমি কি করে ক্যাশের কাজ করব। তখন বলছে আমি আছি, তুমি যা কিছু অসুবিধা হবে বলতে নেই, আমি অন্তর থেকে গুরু বলি। যাবতীয় কাজ আমাকে হাতে ধরে শিখিয়েছে, অভয় দিয়েছে। যখনই কোনো অফিসার ডেকেছে, আমি কোনোদিন অফিসারের ঘরে ঢুকিনি ভয়ের চোটে, ও সামনে নিয়েছে। এবং আমি বললাম যদি ভুল হয়, বলে ভুল হলে কী হবে, তোমার ফাঁসি হবে। আস্তে আস্তে টেনাকোসে আমি দারুণ জনপ্রিয়তা অর্জন করলাম। অফিসে মানে এত নাম হলো যে প্রদীপ 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 করে আস্তে আস্তে। এইবারে হলো অনুপলদার কথা বলছি। যখনই কোনো আমাদের মন্ত্রী লেভেলের লোক আসতো, মন্ত্রী লেভেল থেকে কেউ এসে, তখনই অনুপলদা ওই নবকে বলতো প্রদীপ একটা ভালো ছেলে আন, বলে প্রদীপকে আনবো। এবং প্রদীপ আমি একমাত্র সিলেকশন হলাম। সিলেকশন হয়ে আমি আস্তে আস্তে যে জনপ্রিয়তা অর্জন করেছি এই 3 জনের জন্য। এবং আজকে একটা কথা বলছি, আজকে আমার কোনো দুঃখ নেই, আজকে আমার কোনো আফসোস নেই। আজকে আমি রিটায়ার করছি। আমার আফসোস দুঃখ আগামী সোমবার থেকে আমি এই স্নেহ ভালোবাসা মায়া মমতা এই মুখগুলো দেখতে পাবো না। আমি কয়েকজনের নাম বলছি। তারা প্রথমে ক্যাফে যখন ছিলাম মিঠুদি একা ছিল, প্রদীপদা আপনি খেয়েছেন, প্রদীপদা আপনি খেয়েছেন। তার সঙ্গে দোসর হলো শ্যামলী এলো, শ্যামলী এই এলো, কাজ করে যাচ্ছেন, খেয়েছেন? আমি বললাম যে হ্যাঁ খাবো। খাবো মানে খেয়ে নিন। তার সঙ্গে আরেক কন্যা এলো, 3 কন্যা, মনীষা মজুমদার। এবার যখনই ওই বাড়িতে একটা চিঠি দিতে যাব, আগেই তাকে ইন্টারভিউ দিতে হবে যে আমি খেয়েছি কিনা। আমি বললাম চিঠিটা দিয়ে আসি। না, আগে আপনি খেয়ে নিন, তারপরে গম্ভীরভাবে আর কথা বলতে পারি না। মানে আমি খাবো, যেন না খেলে চলতে পারবো না, ওই বাড়ি যেতে পারবো না। না, আমি খেয়ে তারপরে ওই বাড়িতে 2টো চিঠি দিতে যাব। আমি যত বলছি ওই বাড়িতে চিঠিটা দিয়ে আসি, তারপর না, একদম না, আমাকে গম্ভীরভাবে একদম ধমকাতে শুরু করলো। আরেকজন আছে শিলা ম্যাডাম, যখনই কোনো খাবার দাবার আনবে এনে প্রদীপ দাও একটু একটু জিনিস এনেছি। আর সব থেকে মানে পিকুলিয়ার চরিত্র, 32 পাটি দাঁত বার করে একজন নাচতে নাচতে আসবে। তার কথাটা কি বলবো? 32 পাটি দাঁত বার করে নাচতে নাচতে চলে আসবে, এই প্রদীপ খেয়েছো? একটু মাছ এনেছি, খাবে? তা নবই উত্তর দেয়, আপনি বিড়ালকে জিজ্ঞেস করছেন মাছ খাবে কিনা? তা সেই 32 পাটি দাঁত বার করা ওই আমাদের অরুণাদি এসেই মানে এসেই ওই প্রদীপ খেয়েছো? হ্যাঁ, আরে আমি যেন না খেলে যেন মানে অরুণাদির খাওয়া হবে না। যাই হোক, আজকে আমি কি বলবো, সবার কাছে এত কৃতজ্ঞ। আমি এই অভিজিৎদা এই যে আমার অ্যাঙ্কারিং করছিল, 1 সপ্তাহ ধরে আমার পাসপোর্টটাকে রিনিউ করার জন্য যে লড়াই করে গেছে, মানে ফেলিওর, লিঙ্ক ফেলিওর। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, অভিজিৎদা ক্লান্ত হচ্ছে না। যখনই ভোটের ডিউটি আসছে, অভিজিৎদা আমার ভোটের ডিউটি এসছে, ওই এটা বার করে দিন না, কোন পার্ট কোন কি। ঠিক আছে দাঁড়াও। আমি যেখানে যখন গেছি, আজকে অর্ঘ আমার আগে শিশিরদা করে দিত সমস্ত ফর্ম 16টা, সেই অর্ঘ পরবর্তীকালে আমার কাজ করে এবং 1030 টাকা ও নিজের পকেট থেকে দিয়েছে। আমি 2 দিন পরে দিয়েছি। অভিজিৎদা আমার টাকাটা একবার পাসপোর্টে যে 1500 টাকা, সেটা নিজের পকেট থেকে দিয়েছে। এবং আমি যখনই একটু গেছি, তুমি খেয়েছো, তুমি খেয়েছো, এই যে আমাকে সবাই মানে একটা যে ভালোবাসা, যে আমি খেয়েছি কিনা, প্রত্যেকের মনে একটা আমার প্রতি একটা ভালোবাসা দরদ, এটা আমি সত্যি কথা খুব গর্বিত এই জন্য। আর আমি একটা সবার কাছে অনুরোধ করব, আমি যেভাবে জনপ্রিয়তা ভালোবাসাটা অর্জন করে গেলাম, আপনারাও প্রত্যেকে চেষ্টা করবেন যে এই জনপ্রিয়তা ভালোবাসাটা অর্জন করে এই অফিস থেকে রিটায়ার করবেন, ঠিক আছে? আর আমি সবার কাছে মানে বলে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই এই অফিস থেকেই রিটায়ার করবেন, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এই ছবি মুখার্জি খুব মাঝে মাঝে হতাশ হয়ে যায়, ছবি মুখার্জিকে বলছি হতাশ হবেন না, এইখান থেকেই করবেন, রিটায়ার করবেন। এবং আমি সবার প্রতি এত কৃতজ্ঞ, এত ঋণী যে আমি সত্যি সেটা আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো না। যা পেয়েছি মানে অনেক বিশাল কিছু আমি পেয়ে গেছি, ব্যাস এইটুকু, ঠিক আছে? जो आप लोग के साथ हमने काम किया, हंस खेल कूद कर किया, किसी से कोई झगड़ा मतलब नहीं रखा। जो भी काम किए हम अपने लगन से किए। सभी भाइयों से हम यही अनुरोध करेंगे कि आप लोग भी मन और लगन से काम करें। धन्यवाद। সবাইকে নমস্কার। আমি প্রদীপ দা আর আমাদের একটা দীপ্তেশ দা ছিল, আমরা 94-এ জয়েন করলাম। তারপরে 1 মাস পরেই
একটা পশ্চিম বাংলা স্ট্রাইক ডাকলো। অফিস থেকে বলা হয়েছিল কি নতুন চাকরিতে অ্যাবসেন্ট চলবে না, আপনাদের আসতে হবে। তাহলে প্রদীপদা ওখানে থাকতো চিনুব বাজার, আমি থাকতাম চিড়িয়া মোড়ে। তাহলে আমরা দুজন মিলে একসঙ্গে সে রেল লাইন ধরে আসতাম, এই অফিসে চাকরি করতাম। তো আজকে আমার 3টে বন্ধুর মধ্যে একটা প্রদীপদা আমার 94-এ বন্ধু রিটায়ার হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। ইনাকে ভালো রাখুন, ঈশ্বর ইনাকে ভালো রাখুন। সত্যি কথা, যত আছে মোবাইল টোবাইল যা আছে ছবি তুলে রাখো ভাই। আচ্ছা, স্যার দাঁড়ান আপনি পাশে। আরে তোমাকে তো দেখাই যাচ্ছে না, তুমি এদিকে আসো না। এই জায়গাটা আসি। আরে হ্যাঁ ব্যাস ব্যাস। একটু কাছাকাছি। হ্যাঁ আচ্ছা। আমার দিকে, আমার দিকে। এদিকে এদিকে। আরে আগে তুলে নিয়ে এই আফজল কোনো নিমন্ত্রণ যায় না, কিন্তু আমি যখন ওর কাছে গেলাম